আর তোমাদের বাকি ক্লাসের ক্লাসগুলো? পিডিএফটা কি দিয়েছেন? হ্যাঁ, আজকের পিডিএফটা দেওয়া হয়ে গেছে। ওইটা হচ্ছে ফাহিম তোমাদেরকে এর মধ্যে পাঠিয়ে দিবে, আচ্ছা ম্যাম। ক্লাস শেষে পাঠাবে। আর হচ্ছে বাকি ক্লাসগুলোর কি অবস্থা? তোমাদের কি বাকি ক্লাসগুলো শেষ হয়ে গেছে? ম্যাম শেষের মধ্যে, এখনো কোনটা শেষ হয় না আর কি, আচ্ছা আচ্ছা। প্রায় শেষের মধ্যে। স্লাইড দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আজকে হচ্ছে আমার শেষ ক্লাস। এরপর হচ্ছে নেক্সট সপ্তাহ থেকে তোমাদের হচ্ছে তানভীর স্যার ক্লাস নিবে। ও হচ্ছে দুইটা ক্লাসে নিবে সপ্তাহে, রবি এবং বুধবার যেটা আছে। বা হচ্ছে তোমাদের যদি বাকি ক্লাসগুলো শেষ হয়ে যায়, তাহলে হয়তো সুবিধা মতো টাইম হচ্ছে তোমরা স্যারের সাথে কথা বলে ফিক্সড করে নিতে পারবা। না, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে আমাদের তো এখন বাই হ্যান্ড করা পসিবল না, এই জন্য প্র্যাকটিক্যালের যে থিওরি পার্টটুকু আছে আমরা শুধু ওই থিওরি পার্টটুকু শিখবো। আর আমাদের এই ফ্লুইড মেকানিক্স সাবজেক্টের জন্য প্র্যাকটিক্যাল আছে মাত্র দুইটা। একটা হচ্ছে আমার আমার টপিকের, আর একটা হচ্ছে তোমার তাপস স্যারের। তাপস স্যার হচ্ছে মেটাসেন্ট্রিক হাইড করানোর কথা ছিল। তার কি তোমাদের প্র্যাকটিক্যালি থিওরি ক্লাসটুকু নিয়েছেন? ম্যাম থিওরি ক্লাস নিছেন আচ্ছা স্যার আচ্ছা, শুধু? হ্যাঁ মানে প্র্যাকটিক্যালের থিওরি পার্টটুকু নিয়ে নিছে, তাই না? ম্যাম প্র্যাকটিক্যাল শুরু করে না, শুধু যে থিওরি যেটা আচ্ছা সেটা হ্যাঁ, শুধু থিওরি হয়েছে। পার্টটুকু শেষ করেছেন, আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে আমি প্র্যাকটিক্যালেরও থিওরি পার্ট নিয়ে নিচ্ছি। আর বাকি যেটা হচ্ছে হাতে কলমে করার, ওটা অবশ্যই ক্যাম্পাসে সেই করতে হবে, কারণ এখন আমাদের আর কোনো ওয়ে নেই। তাহলে আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে দুইটা। আপেক্ষিক মেটাসেন্ট্রিক হাইটটা কিভাবে প্র্যাকটিক্যালি মেজার করতে হবে সেটা শিখাবেন। আর আমি শিখাবো হচ্ছে সেন্টার অফ প্রেশার। কারণ আমাদের এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য লোকেশন অফ দ্য সেন্টার অফ প্রেশার ফর এ সাবমার্জড প্লেন সারফেস। আমরা কিন্তু শিখবো প্লেন সারফেসের জন্য। কার্ভ সারফেসটা আমরা আর কাভার করবো না, কার্ভ সারফেসের জন্য আমরা নির্ণয় করা শিখবো না। আমরা এই টপিকের জন্য প্র্যাকটিক্যালি মেজার করব হচ্ছে প্লেন সারফেসের জন্য। প্লেন সারফেস সাবমার্জড অবস্থায় থাকলে তার উপর টোটাল প্রেশার এবং সেন্টার অফ প্রেশারটা কোথায় হবে সেটা ডিটারমাইন করব। তাহলে আমাদের অবজেক্টিভ হচ্ছে এই এক্সপেরিমেন্টের জন্য তিনটা। আমরা ডিটারমাইন করব হাইড্রোস্ট্যাটিক ফোর্স ডিউ টু ওয়াটার অ্যাক্টিং অন এ পার্শিয়ালি অর ফুলি সাবমার্জড সারফেস। কারণ হচ্ছে আমরা আমাদের থিওরিতে দেখে আসছি ম্যাথ করার সময় যে আমাদের হচ্ছে কোনো একটা সাবমার্জড সারফেস দুই ভাবে থাকতে পারে। হয় হোল অবজেক্টটাই হচ্ছে পানিতে নিমজ্জিত অবস্থায় থাকবে, বা তার কিছু পোর্শন পানিতে নিমজ্জিত অবস্থায় থাকতে পারে। তাহলে পার্শিয়ালি থাকলে তার উপর কি পরিমাণ টোটাল ফোর্স কাজ করবে, এবং ফুল সাবমার্জড অবস্থায় থাকলে তার উপর কি পরিমাণ টোটাল প্রেসার কাজ করবে সেটা আমরা নির্ণয় করব। তারপর আমরা দুই ভাবে দেখবো, এক্সপেরিমেন্টালি এবং থিওরিটিক্যালি, সেন্টার অফ প্রেসারটা কোথায় কাজ করে। এন্ড থিওরিটিক্যালি আমরা সেন্টার অফ প্রেসারের অলরেডি সূত্র শিখে আসছি, যেটা ছিল এইচ ইজ ইকুয়াল টু আইজি আইজি ডিভাইডেড বাই এক্স বার প্লাস হচ্ছে এক্স বার। আর যদি হচ্ছে ইনক্লাইন্ড অবস্থায় থাকে তাহলে তার সাথে একটা সাইন থিটা যোগ হয়ে যেত। ওইটা ছিল আমাদের থিওরিটিক্যালি সেন্টার অফ প্রেসার নির্ণয় করার ওয়ে। তাহলে এইখানে আমরা থিওরিটিক্যালের পাশাপাশি কিভাবে এক্সপেরিমেন্টালি নির্ণয় করব সেটাও দেখা হবে। এবং আরেকটা জিনিস দেখবো যে সেন্টার অফ প্রেসারের সাপেক্ষে সেন্টার অফ প্রেসারটা সেন্টার অফ গ্র্যাভিটির সাপেক্ষে কোথায় অবস্থান করছে। এটা আমরা থিওরিতে দেখে আসছি নিচে, এবং সেই জিনিসটাই হচ্ছে আমরা ভেরিফাই করব যে আসলেই হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটির নিচেই সেন্টার অফ প্রেসার কাজ করে। তাহলে আমাদের এই এক্সপেরিমেন্টটা করার জন্য মেইন যে অ্যাপারেটাসটা লাগবে সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার অ্যাপারেটাস। এটাই হচ্ছে আমাদের মেইন ইনস্ট্রুমেন্ট। এটা দিয়েই হচ্ছে আমরা এক্সপেরিমেন্টটা করব। হাইড্রোস্ট্যাটিক প্রেসার অ্যাপারেটাস। হাইড্রোস্ট্যাটিক প্রেসার অ্যাপারেটাস সম্পর্কে আমরা জানবো। তার আগে হচ্ছে একটা পোর্শন জাস্ট থিওরিটা আলোচনা করে দেয়া। আমরা জানি টোটাল ফোর্স এফ ইজ ইকুয়াল টু ডব্লিউ এক্স বার এ। ডব্লিউ কি, এক্স বার কি এবং এ কি সেটা আমাদের জানা আছে। এখন এই ক্ষেত্রে যেহেতু হচ্ছে আমরা থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি সেন্টার অফ প্রেশার নির্ণয় করব, এর জন্য হচ্ছে দুইটাকে আমরা দুইটা আলাদা সিম্বল দিয়ে ইন্ডিকেট করে দিলাম। এইচ পিটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ডিস্টেন্স অফ সেন্টার অফ প্রেশার ফ্রম দ্য লিকুইড সারফেস, এবং এইচ পি প্রাইমটা হচ্ছে আমাদের মেজার সেন্টার অফ প্রেশার। কারণ প্রথমে বলা হলো আমরা কিন্তু সেন্টার অফ প্রেশার দুইটা নির্ণয় করছি এখানে।
একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। তাহলে থিওরিটিক্যালটা হচ্ছে আমাদের এইচপি এবং মেজারটা হচ্ছে এইচপি প্রাইম, দুইটা দিয়ে ইন্ডিকেট করা। থিওরিটিক্যাল ডিসটেন্সটাকে আমরা প্রকাশ করছি এইচপি দিয়ে, এবং আমরা যে মেজার্ড সেন্টার অফ প্রেশার নির্ণয় করব সেটা হচ্ছে এইচপি প্রাইম। তাহলে এইচপি নর্মাল সূত্র আইজি বাই এ এক্স বার প্লাস হচ্ছে এক্স বার, এটা থিওরিটিক্যালের জন্য আমাদের গেল। সেইভাবেই নর্মাল ওয়েতে যেভাবে আমরা থিওরিতে শিখেছিলাম ঠিক সেম ওয়েতেই হবে। এখন দেখো, এটা হচ্ছে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেসার অ্যাপারেটাস। এর কিছু কম্পোনেন্টের নাম আমরা জেনে নিই। ফিগারটা ভালো করে খেয়াল করে দেখো, এক পাশে আছে হচ্ছে ব্যালেন্স প্যান। ব্যালেন্স প্যানে আমরা হচ্ছে ওয়েট প্রোভাইড করব, 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, বিভিন্ন ধরনের ওয়েট প্রোভাইড করার জন্য হচ্ছে আমাদের দরকার হবে ব্যালেন্স প্যান। এরপর হচ্ছে বিম লেভেল ইন্ডিকেটর, এই যে অংশটা, সেই অংশটা হচ্ছে বিম লেভেল ইন্ডিকেটর। বিম লেভেল ইন্ডিকেটরের কাজ হচ্ছে, এইখানে আমরা দেখে বুঝতে পারবো আমাদের এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার অ্যাপারেটাসটা ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে কি নেই বা ব্যালেন্স অবস্থায় আছে কি নেই, সেটা আমরা হচ্ছে এই বিম লেভেল ইন্ডিকেটর দিয়ে বুঝতে পারবো। আর এই পোর্শনটা হচ্ছে ব্যালেন্স আর্ম, এবং তার এক পাশে হচ্ছে নাইফ এজ একটা পয়েন্ট থাকে, এটাই হচ্ছে আমাদের মেইনলি সেন্টার পয়েন্ট। এই নাইফ এজ পয়েন্টটাকে অনেক সময় পিভট পয়েন্টও বলা হয়ে থাকে। আর তার পাশে দেখো অ্যাডজাস্টেবল ওয়েট এবং স্কেলিং, এই যে আমাদের হচ্ছে পোর্শনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা কোয়াড্রেন্ট, মানে হচ্ছে সার্কেলের 4/1 ভাগ। এই অংশটা হচ্ছে কোয়াড্রেন্ট, এবং এই কোয়াড্রেন্টের গায়ে হচ্ছে স্কেলিং করা থাকবে। এবং সেই স্কেলিং এর এই যে কোয়াড্রেন্টটা, সেই কোয়াড্রেন্টের এক পাশে অবশ্যই একটা রেক্টেঙ্গুলার ফেস থাকবে, এবং আমাদের টার্গেটটাই হচ্ছে সেই রেক্টেঙ্গুলার ফেসে, যেহেতু রেক্টেঙ্গুলার ফেসটা প্লেন সারফেস, সেই রেক্টেঙ্গুলার ফেসে কি পরিমাণ প্রেসার কাজ করছে, এবং এই রেক্টেঙ্গুলার ফেসে সেন্টার অফ প্রেসারটা কোথায় কাজ করছে, এটাই হচ্ছে আমাদের টার্গেট। রেক্টেঙ্গুলার ফেসটা এখানে দেখা যাচ্ছে না, যেহেতু আমরা এই ফিগারটা সাইড ভিউতে দেখতেছি। এটাই হচ্ছে আমরা যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করব হুবহু সেম, জাস্ট স্কেলিংটা আলাদা করা থাকবে। তোমরা আমাদের ল্যাবে যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করবে হুবহু এরকম হচ্ছে ইনস্ট্রুমেন্টটা থাকবে। নাহলে এখন এইখানে যেহেতু আগের ফিগারটা থেকে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু এই টাইপের ফিগার তোমাদের আঁকতে হবে। তোমরা এরকম 3D চিত্র তার হচ্ছে পরীক্ষা আঁকার দরকার নাই, এটা আঁকলেই হবে। এখন দেখার সুবিধার জন্য দেখো, এখানে আরো দেখো, এই হচ্ছে আমাদের ওয়েট হ্যাঙ্গার, যেটা আমাদের ব্যালেন্স প্যান ছিল। ব্যালেন্স প্যান্সটাকে ওয়েট হ্যাঙ্গারও বলা হয়ে থাকে, কারণ এইখানে আমরা হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ ওয়েট ঝুলিয়ে দিতে পারবো। এটা হচ্ছে লেভেল ইন্ডিকেটর, এবং এই যে বড় বাহুটা দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে ব্যালেন্স আর্ম, এবং এই ব্যালেন্স আর্মে একটা স্ক্রুর সাহায্যে এই কোয়াড্রেন্টটা আটকানো থাকে। এবং এটা হচ্ছে ওই যে নাইফ এজ পিভট পয়েন্ট, হয় নাইফ এজ অথবা পিভট পয়েন্ট একটা বললেই হবে। আর এটা হচ্ছে কাউন্টার ব্যালেন্স, এই যে অংশটা রাউন্ড অংশটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে কাউন্টার ব্যালেন্স। এবং আমাদের এই কোয়াড্রেন্টে স্কেলিং করা আছে, এবং এখানে স্পিরিট লেভেলের মাধ্যমে দেখা যায় ইনস্ট্রুমেন্টটা ব্যালেন্স অবস্থায় আছে কিনা। কিন্তু আমাদের এখানে যে ইনস্ট্রুমেন্টটা তোমরা ইউজ করবা, যে অ্যাপারেটাসটা ইউজ করবা, সেটার স্পিরিট লেভেলটা সম্ভবত নাই, স্পিরিট লেভেলটা বোধহয় নষ্ট হয়ে গেছে। কিন্তু যাই হোক, স্পিরিট লেভেল ছাড়াও হচ্ছে কাজ করা যায়, এই জন্য এটা সমস্যা না। তাহলে মেন অংশটা হচ্ছে কোয়াড্রেন্ট, এবং এই কোয়াড্রেন্টের পাশেই হচ্ছে রেক্টেঙ্গুলার ফেস প্লেন সারফেসটা থাকবে। এবং এই পাশে দেখো ড্রেন বাল্ব আছে, এই ড্রেন বাল্বের মাধ্যমে আমাদের হচ্ছে পানিকে আমরা অপসারণ করতে পারবো। ড্রেন বাল্বের কাজই হচ্ছে যদি আমাদের এই অ্যাপারেটাসের ভিতরে ওয়াটারটা বেশি হয়ে যায়, তাহলে সেই অতিরিক্ত ওয়াটারটাকে ড্রেন আউট করার জন্য আমাদের এখানে একটা ড্রেন বাল্ব আছে। এখন হচ্ছে এই যে দেখো, এই ফিগারটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে এই হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার ফেস। আমরা হচ্ছে এই রেক্টেঙ্গুলার ফেসেই টোটাল প্রেসার এবং সেন্টার অফ প্রেসার নির্ণয় করব। তাহলে এক্সপেরিমেন্টটা কিভাবে করতে হবে সেটা হচ্ছে আমি এখন বলতেছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, কারণ যেহেতু সরাসরি দেখাইতে পারতেছি না, এই জন্য হচ্ছে আমার কথা শুনেই হচ্ছে তোমাদেরকে বুঝে নিতে হবে। যদিও আমি একটা ভিডিও রাখছি, কিন্তু ভিডিওটা আসলে কতটুকু হচ্ছে কথা শোনা যাবে বা বোঝা যাবে ওই ব্যাপারে আমি কনফিউজড। এই জন্য হচ্ছে আমার কথাটাই তোমরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের এই ইনস্ট্রুমেন্টের এই যে বাহুটা, সেটা হচ্ছে ব্যালেন্স আর্ম। তাহলে এক্সপেরিমেন্টের শুরুতে একদম ইনিশিয়াল অবস্থায় আমরা দেখব এই ব্যালেন্স আর্মটা, এই যে দেখো এখানে রাউন্ড যে দাগ দিয়ে ইন্ডিকেট করা, তিনটা দাগ কাটা আছে। তিনটা দাগ দেখতে পাচ্ছ, তিনটা দাগ।
তাহলে এই 3টা দাগের মিডল যে দাগটা আছে সেই মিডল দাগের সাথে যখন আমাদের এই যে বাহুটা ব্যালেন্স আর্মটা মিলে থাকবে, ওই অবস্থায় আমরা বুঝতে পারবো যে আমাদের এই অ্যাপারেটাসটা হচ্ছে ব্যালেন্স অবস্থায় আছে। এই যে স্পিড লেভেল যেখানে হচ্ছে দাগগুলো দেখা যাচ্ছে, সেই মিডল দাগের সাথে যখনই এই ব্যালেন্স আর্মটা মিলে থাকবে, তখন এই অ্যাপারেটাসটা হচ্ছে ব্যালেন্স অবস্থায় আছে। তাহলে ইনিশিয়াল অবস্থায় আমরা দেখব আমাদের এই অ্যাপারেটাসের মধ্যে কোনো ওয়াটার থাকবে না, এবং এই যে ব্যালেন্স প্যান আছে এখানেও কোনো ব্যালেন্স প্যান থাকবে না, এখানেও কোনো ব্যালেন্স প্যান থাকবে না, অংশটা থাকবে ফাঁকা। এখানে কোনো ব্যালেন্স প্যান থাকবে না, ব্যালেন্স প্যানটা হচ্ছে দেখো এটা কিন্তু হচ্ছে আলগা লাগানো যায়, ব্যালেন্স প্যানটা রাখার মতো এখানে একটা জায়গা আছে। তাহলে ইনিশিয়াল অবস্থায় এই ব্যালেন্স প্যানটা হচ্ছে থাকবে না। ব্যালেন্স প্যানটা না থাকা অবস্থায় আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই অ্যাপারেটাসটাকে প্রথমে হচ্ছে আমরা ব্যালেন্স অবস্থায় নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো সেটা হচ্ছে, এই যে কাউন্টার ওয়েটটা আছে সেই কাউন্টার ওয়েটটা কিন্তু হচ্ছে সামনে পিছনে ঘোরানো যায়। সামনে পিছনে যখন আমরা ঘোরাবো আমাদের এই ব্যালেন্স আর্মটা তখন মুভ করবে। এই কাউন্টার ওয়েটটা যখন আমরা ঘোরাবো আমাদের এই ব্যালেন্স আর্মটা তখন হচ্ছে মুভ করবে, উপরে নিচে ওঠানামা করবে। তাহলে এই কাউন্টার ব্যালেন্সটাকে হচ্ছে ঘুরিয়ে আমরা এই ব্যালেন্স আর্মটাকে মাঝখানে সাদা দাগটার সাথে মিলাবো, তখন কিন্তু কোনো ওয়েট থাকবে না। এই যে ব্যালেন্স প্যান বা ওয়েট যদি আমরা বলি, কোনো ওয়েট থাকবে না। ওয়েট না থাকা অবস্থায় এই কাউন্টার ওয়েটটিকে ঘুরিয়ে আমাদের এই ব্যালেন্স আর্মটাকে যখন এই মিডল পয়েন্টের সাথে মিলবে, তখন আমরা বুঝবো হচ্ছে আমাদের এই অ্যাপারেটাসটা ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। তাহলে যখন এই ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে তারপর হচ্ছে আমরা কিছু নির্দিষ্ট পরিমাণ ওয়েট এখানে দিব। এই যে ব্যালেন্স ব্যান্ডটা, সেই ব্যালেন্স ব্যান্ডটা আমরা বসায়ে একটা নির্দিষ্ট পরিমাণ ওয়েট দিব, সেটা 10 গ্রামের হতে পারে, 50 গ্রামের হতে পারে, 100 গ্রামের হতে পারে, সেটা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা কিছু নির্দিষ্ট পরিমাণ ওয়েট হচ্ছে এখানে দিব। তাহলে যখন হচ্ছে আমরা এখানে ওয়েট প্রোভাইড করব তখন কি হবে, এই যে ব্যালেন্স আর্মটা অবশ্যই কিছুটা নিচে নামবে, এটা নর্মাল সেন্সেই বোঝা যাচ্ছে। আমরা যদি কিছু পরিমাণ ওয়েট দেই তাহলে অবশ্যই এই ব্যালেন্স আর্মটা কিছুটা নিচে নামবে। এবং নিচে নামা মানে কি, যখনই নিচে নামতেছে এই নির্দিষ্ট পরিমাণ ওয়েটের জন্য আমাদের হচ্ছে একটা মোমেন্ট তৈরি হবে। এই যখন ব্যালেন্স আর্ম যখন আমরা হচ্ছে ওয়েট দিচ্ছি, কিছু নির্দিষ্ট পরিমাণ ওয়েট দিচ্ছি, তখন কি তৈরি হবে, আমাদের একটা মোমেন্ট তৈরি হবে। তাহলে সেই মোমেন্টটাকে ইকুইলিব্রিয়াম এখন আমরা কিভাবে করব, এখন আমরা এই ইনস্ট্রুমেন্টের ভেতরে হচ্ছে একটা বিকারের সাহায্যে ওয়াটার ঢালতে থাকবো। যখনই হচ্ছে আমরা ওয়াটার ঢালতে থাকবো এই পোর্শনটুকু ফিল আপ করে করে ওয়াটার তো উঠতে থাকবে। আর ওয়াটার আসা মানে কি, ওয়াটার অবশ্যই আমাদের এই সারফেস গুলোর উপর ফোর্স প্রোভাইড করবে। ওয়াটার দেয়া মানেই হচ্ছে ফোর্স প্রোভাইড করবে। তাহলে সেই ফোর্সটা আমাদের কাজ করছে এই যে এই রেক্টেঙ্গুলার ফেস পয়েন্টে। তাহলে যখন এই ফোর্স কাজ করবে, দেখো ওয়েটের জন্য আমরা ধরো এই ডিরেকশনের দিকে একটা মোমেন্ট পাচ্ছি, এবং এই ফোর্সের জন্য আমরা আরেকটা মোমেন্ট পাবো। তাহলে এই দুইটা মোমেন্ট কি করবে, একটা আরেকটাকে হচ্ছে ইকুইলিব্রিয়াম করে ফেলবে। আমরা কি করলাম, একটা নির্দিষ্ট পরিমাণ ওয়েট দিলাম, যখন নির্দিষ্ট পরিমাণ ওয়েট দিচ্ছি একটা মোমেন্ট তৈরি হলো, এবং সেই মোমেন্টটাকে ইকুইলিব্রিয়াম অবস্থায় আনার জন্য আমরা ওয়াটার ঢালতেছি, এবং নির্দিষ্ট পরিমাণ ওয়াটার ঢালতে ঢালতে একটা পর্যায়ে দেখা যাবে যে হচ্ছে এই ব্যালেন্স আর্মটা কি হচ্ছে আবার উপরে ওঠা শুরু হচ্ছে। কারণ যেহেতু হচ্ছে ওয়েট দিলাম, ব্যালেন্স আর্মটা নিচে চলে গেল। যখনই ওয়াটার ঢালতেছি ওয়াটার কি করছে, ফোর্স দিচ্ছে, এবং তার বিপরীত ডিরেকশনে একটা মুভমেন্ট দিচ্ছে। তার মানে কি, আস্তে আস্তে হচ্ছে এই ব্যালেন্স আর্মটা আবার উপরে উঠতে থাকবে, কারণ একটা আরেকটাকে মিটিগেট করতেছে। তাহলে যখন উপরে উঠতে উঠতে যে অবস্থায় আবার এই মিডল দাগটার সাথে মিলে যাবে, সেই অবস্থায় আমরা ওয়াটার ঢালা বন্ধ করে দিব। তার মানে কি, এই যে ওয়েট এবং আমরা যে ওয়াটার দিচ্ছি এই দুইটা ফোর্স একটা আরেকটাকে হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায় নিয়ে আসবে। তাহলে এই হচ্ছে মেইনলি আমাদের এক্সপেরিমেন্ট। আবার বললে ওয়েট ছাড়া প্রথমে আমরা হচ্ছে এই কাউন্টার ওয়েটটা ঘোরানোর মাধ্যমে ব্যালেন্স আর্মটাকে হচ্ছে ব্যালেন্স অবস্থায় নিয়ে আসবো। কাউন্টার ওয়েটটা ঘোরানোর মাধ্যমে এই যে আমাদের ব্যালেন্স আর্ম আছে এই আর্মটা যখন এই মিডল দাগের সাথে মিলে যাচ্ছে সেই অবস্থায় ব্যালেন্সড হলো। যখনই হচ্ছে অ্যাপারেটাসটা ব্যালেন্স হলো তখন হচ্ছে আমরা এই এক পাশে ব্যালেন্স আর্মে
আমাদের যেই হচ্ছে ওয়েট প্যান আছে বা ব্যালেন্স প্যান আছে, সেখানে কিছু নির্দিষ্ট পরিমাণ ওয়েট প্রোভাইড করব। যখনই কিছু ওয়েট পাচ্ছে, এই ব্যালেন্স আর্মটা অবশ্যই নিচের দিকে যাচ্ছে। ওয়েট পাওয়া মানেই হচ্ছে এদিকে একটা মোমেন্ট তৈরি হচ্ছে। তাহলে এই মোমেন্টটাকে আমরা কি করতেছি, ইকুইলিব্রিয়াম অবস্থায় আনতেছি হচ্ছে ওয়াটার ঢেলে ঢেলে। যখনই আমরা ওয়াটার ঢালতে থাকবো, তখন আমাদের এই রেক্টেঙ্গুলার ফেসে কি ফোর্স পাচ্ছে, এবং সেই ফোর্সের জন্য আমরা আরেকটা মোমেন্ট পাচ্ছি। তাহলে এই দুইটা মোমেন্ট একটা আরেকটাকে ইকুইলিব্রিয়াম অবস্থায় নিয়ে আসবে। সেই ইকুইলিব্রিয়াম অবস্থায় যখন আসবে, আমরা বুঝতে পারবো যখন এই সাদা দাগ, মোটা লম্বা যে সাদা দাগটা আছে, এই দাগটার সাথে যখন মিলে যাচ্ছে, তখনই হচ্ছে দুইটা ইকুইলিব্রিয়াম অবস্থায় চলে আসছে। এবং এই অবস্থায় আমাদের কাজ হচ্ছে আমরা দেখবো যে আমাদের ওয়াটার লেভেলটা কোন পর্যন্ত আসলো। তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ ওয়েট দেওয়ার জন্য আমরা কি পরিমাণ ওয়াটার পাচ্ছি, এই দুইটা জিনিসই হচ্ছে আমাদেরকে কালেক্ট করতে হবে। আর বাকি মানগুলো হচ্ছে আমরা এই দুইটা থেকেই হচ্ছে কনভার্ট করে নিব। তাহলে আমাদের এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা কালেক্ট করতেছি দুইটা মান, এখানে আমরা কি পরিমাণ ওয়েট দিচ্ছি এবং সেই ওয়েটের জন্য আমাদের ওয়াটার লেভেল কতটুকু উঠে আসলো সেটা। এই দুইটা ডাটাই হচ্ছে আমাদের কালেক্ট করতে হবে। তাহলে এইখানটাতে দেখো, এই যখন আমরা হচ্ছে কিছু নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স দিলাম এবং এটা ইকুইলিব্রিয়াম অবস্থায় আসতে ওয়াটারটা ধরে নিলাম এই লেভেল পর্যন্ত আছে। তাহলে এই লেভেল পর্যন্ত থাকলে, যেহেতু কোয়াড্রেন্টে স্কেলিং দাগাঙ্কিত করা আছে, স্কেলের হচ্ছে কি পরিমাণ হাইট পর্যন্ত ওয়াটারটুকু উঠে আসলো, সেটা হচ্ছে আমরা খুব সহজেই দেখে মান নিতে পারবো। তাহলে এখন হচ্ছে এটা হচ্ছে একটা ভিডিও, এবং তোমরা হচ্ছে এটা দেখো। যদি সাউন্ড শোনা না যায় তাহলে হচ্ছে আমাকে জানাই। ম্যাম সাউন্ড তো নাই মনে হয়, সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা, সাউন্ড শুনতে পাচ্ছ না তোমরা? আচ্ছা ঠিক আছে, ভিডিওটা হচ্ছে আগে দেখো, মানে কয়েকটা পার্টে তো, এটা বড় একটা ভিডিও ছিল। তোমরা নেটে সার্চ দিলেও দেখতে পারবা, কারণ ওইখানে ওরা হচ্ছে থিওরিটাও থিওরিটাও আলোচনা করা। তো এখন ওই থিওরিতে হচ্ছে আমরা যে যে সিম্বল গুলো ইউজ করলাম, এইচপি এক্স বার, সেটা করে না, অন্য আরেকটা হচ্ছে সিম্বল ওরা ইউজ করে। ওইখান থেকে দেখলেও হচ্ছে বুঝতে পারবা। তাহলে এখানে হচ্ছে জাস্ট ভিডিওটুকু দেখো, পরে হচ্ছে আমি মুখে বলে দিব, ঠিক আছে? তোমরা হচ্ছে কিছুক্ষণের তো এই ভিডিওটুকু হচ্ছে দেখে নাও। আচ্ছা, আমি এখানে বলে দিচ্ছি, তাহলে দেখো এই যে ব্যালেন্স আর্মটা হচ্ছে ওই যে মিডল দাগটা দেখাচ্ছে, মিডল দাগের সাথে যখন মিলে যাবে, কারণ এই যে ব্যালেন্স আর্মটা ওই যে দেখো হাত দিয়ে দেখানো হচ্ছে, বটম বটম প্রান্তটা কিন্তু ফ্ল্যাট। তার মানে এই যে এই ফ্ল্যাট অংশটা যখন মাঝখানের ওই দাগের সাথে মিলে যাবে, ওই অবস্থায় আমরা বুঝবো যে আমাদের ইনস্ট্রুমেন্টটা ব্যালেন্স অবস্থায় আছে। কারণ দেখো এখানে এখন কিন্তু হচ্ছে কোনো প্যান দেয়া নাই। তার মানে এই ইনিশিয়াল অবস্থায় যখন এই মিডল দাগের সাথে এই যে ব্যালেন্স আর্মের প্যানটা মিলবে, ওই অবস্থাটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায় আসলো। ওইটাই হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। এক্সপেরিমেন্টের শুরুতে আমরা এই যে দেখো কাউন্টার ওয়েটটা কিন্তু মুভ হচ্ছে, কাউন্টার ওয়েটটা কিন্তু ঘুরানো যাচ্ছে। তাহলে এটা ঘুরাইয়ে প্রথমে হচ্ছে আমরা এই ব্যালেন্স আর্মটাকেই হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায় নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের মেন কাজ, এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। আর হচ্ছে এই যে দেখো ড্রেন বাল্ব যেটা ছিল, যেটার মাধ্যমে আমরা পানি অপসারণ করতে পারি, ওই যে দেখো স্ক্রু ঘুরাচ্ছে, এটার মাধ্যমে হচ্ছে আমরা পানি অপসারণ করতে পারি। এরপর হচ্ছে এই যে ব্যালেন্স প্যান, সেই ব্যালেন্স প্যানটা এখানে ঝুলাই দিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে ওয়েট আছে, 10, 50, 100 গ্রামের, সেটা হচ্ছে আমরা এখানে হচ্ছে দিয়ে দিতে পারবো। আচ্ছা, এই যে এইখানে দেখো হচ্ছে স্পিরিট লেভেল, যেটা প্রথম ফিগারটাতে দেখানো ছিল, এই স্পিরিট লেভেলে একটা বাবল আছে। ওই বাবলটা যখন এরকম মিডল অবস্থায় থাকে, তার মানে ওইটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের এই অ্যাপারেটাসটা হচ্ছে ব্যালেন্স অবস্থায় আছে, সম্পূর্ণ হোল অ্যাপারেটাসটাই ব্যালেন্স অবস্থায় আছে। তাহলে শুরুতে আমরা তো প্রথমে ব্যালেন্স করে নিলাম, কাউন্টার ওয়েটটা ঘুরিয়ে এই যে মিডল দাগের সাথে এটা মিলে আছে, মানে আমাদের ইনস্ট্রুমেন্টটা ব্যালেন্স অবস্থায় আছে। তাহলে এক্সপেরিমেন্টের শুরুতে
কোয়াড্রেন্টে যেন কোনো পানি না থাকে, এই জন্য হচ্ছে টিস্যু দিয়ে কোয়াড্রেন্টের সবগুলো অংশ মুছে নিচ্ছে, যেন আলাদা করে হচ্ছে কোনো পানি না থাকে এক্সপেরিমেন্টের শুরুতে। ওই জন্য হচ্ছে ওই অংশটুকু মুছে নিয়ে জাস্ট ইনস্ট্রুমেন্টটা আবার সেট করলো। এরপর হচ্ছে দেখো ব্যালেন্স প্যানটা বসানো হলো, এবং ব্যালেন্স প্যানটা বসায়ে কিছু নির্দিষ্ট পরিমাণ হচ্ছে যে ওয়েট অ্যাড করবো। যখনই হচ্ছে আমি ওয়েট দিচ্ছি, দেখো ব্যালেন্স প্যানটা কিন্তু মিডল দাগ থেকে অনেকখানি নিচে চলে আসছে, দেখে বোঝা যাচ্ছে। কারণ আমি যখন কিছু ওয়েট দিব, অবশ্যই আমার এই আর্মটা নিচে নেমে আসবে। আর যখনই হচ্ছে আর্মটা নিচে নেমে আসবে, এইটাকে ইকুইলিব্রিয়াম অবস্থা আনার জন্য এখন আমরা কি করতেছি, এখন আমরা পানি ঢালছি। তাহলে হচ্ছে পানি ঢালতে থাকবো। পানি ঢালতে ঢালতে দেখো তোমরা হচ্ছে এই অংশটুকু দেখো পানি ঢালার পরে কি ঘটে। দেখো পানি যখন ঢালা হলো, জাস্ট আগের পয়েন্টটা দেখো, পানি যখনই ঢালা হলো তখন কি হলো, এই যে ব্যালেন্স আর্মটা উপরে উঠে আসলো। এখন হচ্ছে এই যে কোয়াড্রেন্টের উপরে কিছু পানি জমা থাকলো, এক্সট্রা পানিটুকুকে হচ্ছে আমরা আরেকটা টিস্যু পেপার ইউজ করে হচ্ছে সেই এক্সট্রা পানিটুকুকে হচ্ছে মুছে দিলাম। খেয়াল রাখতে হবে উপরে যেন পানি না পড়ে। এখন হচ্ছে এই যে ব্যালেন্স আর্মটা, সেটা হচ্ছে মিডল দাগের থেকে কিছুটা উপরে উঠে গেছে, তার মানে কি এখানে ওয়াটারের পরিমাণ বেশি হয়ে গেছে। এই জন্য এই এক্সট্রা ওয়াটারটুকুকে ড্রেন আউট করলাম। আমার এই যে ড্রেন যে বাল্ব ছিল, সেই ড্রেন বাল্ব দিয়ে এক্সট্রা ওয়াটারটুকুকে আমরা হচ্ছে ব্যালেন্স করে দিলাম। এখন দেখো এই অবস্থায় পানি আসছে আমাদের এক্সট্রা, যেহেতু এক্সট্রা মানে উপরে উঠে গেছে, এই যে মিডল দাগটা ছিল সেই মিডল দাগের থেকে উপরে উঠে গেছে, তার মানে এই ওয়েটের থেকে এখানে ফোর্সের পরিমাণটা বেশি হয়ে গেছে। এই জন্য আমরা পানি কমায় ফোর্সটাকে কমাই দিচ্ছি। তাহলে যখনই হচ্ছে পানি কমালাম, দেখা গেল তোমরা ওই ড্রেন বাল্ব দিয়ে পানি বেশি পরিমাণ ফেলাই দিছো, তখন আবার এটা হয়তো ওই মিডল দাগ থেকে আরো কিছুটা নিচে নেমে গেছে। তাহলে তখন ওই অবস্থায় খুব খেয়াল করে করে আবার অল্প অল্প করে হচ্ছে পানি ঢালতে থাকবা। তাহলেই হচ্ছে দেখা যাবে একটা পর্যায়ে এটা অবশ্যই মিডল দাগের সাথে মিলে যাবে। তাহলে এই অবস্থায় যখনই হচ্ছে যে মিডল দাগের সাথে মিল হয়ে, যে দেখো এটার যে বটম ফেসটা, এটা হচ্ছে এই যে মাঝখানে যে লম্বা দাগটা আছে সেই লম্বা দাগের সাথে হচ্ছে মিশে আছে। তাহলে এই অবস্থায় আমরা হচ্ছে আমাদের ওয়াটার কতটুকু লেভেল পর্যন্ত উঠলো সেই হাইটটুকু হচ্ছে নিয়ে নিব। এই যে দেখো দেখানো হচ্ছে, এটা অবশ্যই আমাদেরকে হচ্ছে এই ওয়াটার হাইট বরাবর মাথা রেখে আমাদেরকে দিতে হবে, কারণ আমরা যদি অ্যাঙ্গেলে দেখি তাহলে কিন্তু হচ্ছে ওই ইমার্সড অবস্থায় থাকলে ওই হাইটটুকু সরাসরি পাবো না। তাহলে যে দেখো হাত দিয়ে দেখানো হচ্ছে, এই অবস্থায় আমরা হচ্ছে আমাদের মাথাটাকে রেখে মানে অ্যালাইনটা যেন হচ্ছে সমান থাকে। তাহলে এই অবস্থায় যে এখানে 50-র কিছুটা কম আছে মান, তার মানে ওইখানে ধরো এখানে 50 গ্রাম ওয়েট ধরে নিচ্ছি, বা 20 গ্রাম ওয়েট। 20 গ্রাম ওয়েটের জন্য আমাদের ওয়াটার লেভেলটুকু আসছে হচ্ছে 50-র কম, ধরে নাও এখানে 45 বা 48 সেন্টিমিটার অথবা মিলিমিটার, স্কেলটা যেভাবে আছে। তাহলে নির্দিষ্ট পরিমাণ ওয়েটের জন্য আমরা আমাদের এই ওয়াটার হাইটটুকু পেলাম। এন্ড এই এক্সপেরিমেন্টটাকে হচ্ছে আমরা তো শুধু একটা মান কালেক্ট করবো না, আমরা অনেকগুলো ডাটা কালেক্ট করব। তাহলে এখানে তো ওয়েট দিলাম, আরো কিছু ওয়েট দিলাম, তাহলে এই আরো কিছু ওয়েটের জন্য ওয়াটার লেভেলটা উঠে আসলো এতটুকু। এরপর যদি হচ্ছে আমরা আরো ওয়েট দিই, দেখো এখনো কিন্তু এই যে এক্সপেরিমেন্টটা হচ্ছে এটা কিন্তু পার্শিয়ালি সাবমার্জ অবস্থায় হচ্ছে। কারণ আমাদের কোয়াড্রেন্টের রেক্টেঙ্গুলার ফেসটা যদি আমরা চিন্তা করি, এই অংশটা হচ্ছে তার টপ পয়েন্ট। এই অংশটাকে যখন কাভার করে ফেলে ওয়াটারটা এর ওপরে উঠে আসবে, তখন হবে ফুলি সাবমার্জ। এই যে আমরা এখন দেখো এই প্রথম অবস্থায় ওয়েটের জন্য এই 50-র কাছাকাছি মান ছিল, সেটা একটা মান নেওয়া হলো, এবং আরো কিছু ওয়েট দিয়ে এখন যে অবস্থায় ওয়াটার লেভেলটা আছে, এই দুইটাই কি বোঝাচ্ছে, পার্শিয়ালি সাবমার্জড অবস্থায় বোঝাচ্ছে। যখনই হচ্ছে এই টপ রেক্টেঙ্গুলার ফেজের এই টপ প্রান্তটুকুকে উপচে উঠে ওয়াটার উপরে চলে আসবে, তখনই হচ্ছে এই রেক্টেঙ্গুলার ফেসটা ফুলি সাবমার্জ অবস্থায় আসবে। তার আগ পর্যন্ত পার্শিয়ালি সাবমার্জ অবস্থায়। এখানেও পার্শিয়ালি সাবমার্জড।
এই যে এই রেক্টেঙ্গুলার যে ফেস, আমরা কিন্তু এই ফেসটাতেই হচ্ছে আমাদের ফোর্স নির্ণয় করতেছি। তাহলে এই অবস্থায় দেখো আরো কিছু ওয়েট দেওয়ার পর যে টপ প্রান্তটাকে উপচে উঠে কিন্তু ওয়াটার লেভেলটা উঠে আসছে, তার মানে হচ্ছে এই অবস্থায় ফুলি সাবমার্জড, এখনো ফুলি সাবমার্জড অবস্থায় আছে, এখনো ফুলি সাবমার্জড অবস্থায় আছে। যে ওয়াটার বেশি হওয়ার জন্য আবার সে ড্রেন আউট করলো, ড্রেন আউট করে আবার ওইটাকে ব্যালেন্স অবস্থায় নিয়ে আসবে। এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট। এইভাবেই হচ্ছে ঠিক সেম এই ওয়েতেই হচ্ছে তোমরা এক্সপেরিমেন্টটা হচ্ছে করবা আমাদের ল্যাবে, ঠিক সেম ওয়েতে। জাস্ট ডাটা কালেক্ট করতে হবে বেশি, ধরো হচ্ছে 5টা বা 6টা ওয়েট দিলা, এবং 6টা ওয়েটের জন্য এরকম করে তুমি ওয়াটারের হাইট পাবা 6টা, এরকম করে কয়েকটা হচ্ছে জাস্ট ডাটা কালেক্ট করতে হবে। এখন হচ্ছে ডেসক্রিপশন অফ অ্যাপারেটাস, এটা আমার বলার দরকার নেই, অ্যাপারেটাস এর কথা বলা হয়েছে এবং কাজটা কিভাবে করবা সেটাও বলা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা মানগুলোকে কিভাবে কালেক্ট করব এবং কিভাবে করব সেই জিনিসটা খেয়াল করো। আমাদের এখানে এ, বি এবং ডি, দেখো ইন্টারনাল রেডিয়াস অফ দ্য কোয়াড্রেন্ট, উইথ অফ রেক্টেঙ্গুলার ভার্টিক্যাল এন্ড ইনফেস, এবং হাইট অফ রেক্টেঙ্গুলার ভার্টিক্যাল ইনফেস। মানে আমাদের যে রেক্টেঙ্গুলার ফেসটা আছে, যেখানে আমরা হচ্ছে প্রেশার নির্ণয় করতেছি বা ফোর্স, যেখানে আমরা ফোর্স নির্ণয় করতেছি এবং সেন্টার অফ প্রেশার নির্ণয় করতেছি, তাহলে ওই রেক্টেঙ্গুলার ফেসের হাইট কতটুকু, উইথ কতটুকু, বি এবং ডি, এই দুইটা মান দেয়া থাকবে। এবং ইন্টারনাল রেডিয়াস অফ দ্য কোয়াড্রেন্ট, এটা দেখাচ্ছি। ইন্টারনাল রেডিয়াস অফ দ্য কোয়াড্রেন্ট, দেখো এই যে রেক্টেঙ্গুলার ফেস, সেটার বি দেয়া আছে, ডি দেয়া আছে, এটা দেয়া থাকবে। এটা তোমাদের আগেই থেকেই হচ্ছে দেয়া থাকবে, কারণ এই মানটা তো ফিক্সড। আমাদের এই কোয়াড্রেন্টের জন্য যে রেক্টেঙ্গুলার ফেসটা আছে, তার এই দুইটা ডাইমেনশন হচ্ছে ফিক্সড। এই দুইটা ডাইমেনশনের মান আমাদের জানা থাকবে। এবং যেহেতু এটা কোয়াড্রেন্ট, সার্কেলের 4/1 এবং এই যে নাইফ এজ ছিল বা পিভট পয়েন্ট ছিল, এইটাই হচ্ছে সেন্টার পয়েন্ট, এইটাই হচ্ছে সেন্টার পয়েন্ট। তাহলে এই সেন্টার পয়েন্ট থেকে আমি যেই দিকেই চিন্তা করি না কেন, কারণ রেডিয়াস তো সেম হবে, ইন্টারনাল রেডিয়াস, ইন্টারনাল রেডিয়াস অফ দ্য কোয়াড্রেন্ট, তাহলে যেই দিকেই চিন্তা করি না কেন এই অংশটুকু হচ্ছে এ, এবং এটা সবখানের জন্যই হচ্ছে সেম। পিভট পয়েন্ট থেকে, পিভট পয়েন্ট থেকে এই যে কার্ভ অংশটুকু দেখতে পাচ্ছি, এই অংশটুকু পর্যন্ত দূরত্ব হচ্ছে এ, যে কোনো জায়গায় চিন্তা করি না কেন। তাহলে এই এ, বি এবং ডি, এই তিনটা মান হচ্ছে আমাদের জানা, এই তিনটা মান আমাদের জানা থাকবে। এবং আমরা এক্সপেরিমেন্ট করতেছি দুইটা অবস্থার জন্য, যখন পার্শিয়ালি সাবমার্জ থাকবে এবং আরেকটা হচ্ছে যখন ফুলি সাবমার্জ থাকবে। একটা পার্শিয়ালি সাবমার্শন, আরেকটা হচ্ছে সম্পূর্ণ ইমার্সড অবস্থায় থাকবে। তাহলে এই দুইটা অবস্থায় আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে আসি পার্শিয়ালের ক্ষেত্রে। ধরে নেই ওয়াই হচ্ছে ওয়াটার হাইট ফ্রম দ্য বটম অফ দ্য কোয়াড্রেন্ট, ফ্রম দ্য বটম অফ দ্য কোয়াড্রেন্ট, ওয়াটার হাইটটা হচ্ছে কোয়াড্রেন্টের বটম থেকে। এখানে যদি খেয়াল করো, এই যে বটম থেকে হচ্ছে ওয়াটারের হাইট যতটুকু সেটা হচ্ছে ওয়াই, অ্যাপারেটাস এর নিচ থেকে কিন্তু না, কারণ অ্যাপারেটাস এর বটম থেকে এই ওয়াটার কিন্তু উঠে আসবে। আমরা ওয়াটার হাইটকে কনসিডার করতেছি এই যে রেক্টেঙ্গুলার ফেসের যে বটম প্রান্তটা আছে সেখান থেকে, অ্যাপারেটাস এর এই নিচ থেকে কিন্তু না। রেক্টেঙ্গুলার যে ফেস আছে সেই রেক্টেঙ্গুলার ফেসের বটম থেকে ওয়াটার হাইট কতটুকু সেটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে হচ্ছে ওয়াই হচ্ছে আমাদের ওয়াটার হাইট ফ্রম দ্য বটম অফ দ্য কোয়াড্রেন্ট, কারণ কোয়াড্রেন্ট মানেই তো হচ্ছে আমাদের ওই রেক্টেঙ্গুলার ফেসটুকু, কারণ আমাদের এই অ্যাপারেটাস আমরা ওই কোয়াড্রেন্টকেই কনসিডার করতেছি। তাহলে কোয়াড্রেন্টের বটম থেকে ওয়াটার হাইট যতটুকু সেটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে যদি আমরা এখন পার্শিয়ালি ইমার্শনের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে পার্শিয়াল ইমার্শন কখনই হবে যখন হচ্ছে আমাদের ওয়াটার হাইটটা অবশ্যই অবশ্যই ডি থেকে কম হয়। কারণ ডি কি, ডি হচ্ছে আমাদের এই কোয়াড্রেন্টের রেক্টেঙ্গুলার ফেসের হাইট, সম্পূর্ণ হাইট। এই ডি কে উপচে যদি ওয়াটার উঠে যায় তখনই তো ফুলি সাবমার্জড হবে। আর যখন ডি থেকে ওয়াটার হাইট কিছুটাও নিচে থাকবে, যতই নিচে থাকুক না কেন, এই ডি এর হাইট থেকে কিছুটা ওয়াটার নিচে থাকা মানেই হচ্ছে পার্শিয়াল সাবমার্শন। তার মানে ওয়াটার হাইটটা অবশ্যই ডি থেকে ছোট হতে হবে। তাহলে পার্শিয়াল ইমার্শনের শর্তটা কি? পার্শিয়াল ইমার্শনের শর্ত অবশ্যই ওয়াই ইজ স্মলার দেন ডি হতে হবে। যখনই ওয়াই ইজ স্মলার দেন ডি হয় তখনই হচ্ছে পার্শিয়াল সাবমার্শন হবে।
তাহলে এই অবস্থায় আমরা তো আমাদের প্রেসারের সূত্রই জানি, ডব্লিউ এক্স বার এ। এই অবস্থায় আমাদের এক্স বার কি হবে, যেহেতু রেক্টেঙ্গুলার ফেস অবশ্যই সেন্টারটা কোথায় হবে, মিডলে হবে। তাহলে ওয়াই বাই টু করবো, এক্স বার ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই টু হবে। এক্স বার মানে হচ্ছে আমাদের ওয়াই বাই টু। এবং এই ক্ষেত্রে এরিয়া দেখো, এ ইজ ইকুয়াল টু হচ্ছে বি ওয়াই। আমরা কিন্তু বি ডি করবো না, কারণ হচ্ছে ডি তখনই করব যখন ফুলি সাবমার্জড থাকে। এখন তো আমাদের ফুলি সাবমার্জড অবস্থায় নেই। আমরা প্রেসারটা কখন মেজার করি, সাবমার্জড অবস্থায় যে অংশটুকু আছে। তাহলে আমাদের তো এখন ডি পর্যন্ত সাবমার্জড অবস্থায় নাই, সাবমার্জড অবস্থায় আছে ওয়াই অংশটুকু, সাবমার্জড অবস্থায় আছে এই ওয়াই অংশটুকু, ডি পুরাটা নাই। তাহলে আমরা হচ্ছে সাবমার্শন পর্যন্ত এরিয়াটুকু মেজার করব। তাহলে সেই এরিয়া কি হবে, অবশ্যই বি ইন্টু ওয়াই হবে। তাহলে এরিয়া হবে বি ইন্টু ওয়াই এবং এক্স বার হবে ওয়াই বাই টু। তাহলে নর্মালি ফোর্স ডব্লিউ এক্স বার এ, এক্স বারের মান বসানো হলো, এ এর মান বসানো হলো। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ফোর্স নির্ণয় হয়ে গেল। এখন থিওরিটিক্যাল যে আমাদের সেন্টার অফ প্রেসার, সেটার জন্য তো আমাদের সূত্র জানা আছে। সূত্রটা হচ্ছে আইজি বাই এ এক্স বার প্লাস এক্স বার। এখন আইজিটা কি, মোমেন্ট অফ ইনার্শিয়া ছিল অ্যাবাউট দ্য সেন্ট্রয়েড, এবং রেক্টেঙ্গুলার ফেসের জন্য আমরা জানি কিভাবে আমাদের এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা মেজার করতে হয়। সেটার জন্য আমাদের নির্দিষ্ট সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে, নর্মালি সূত্রটা ছিল বি এইচ কিউব বাই 12 অথবা বি ডি কিউব বাই 12, মানে দুইটা ডাইমেনশন ছিল, বেস প্লাস হাইটের কিউব ডিভাইডেড বাই 12। তাহলে এইখানে আমাদের হাইট কি, এখানে আমাদের হাইট তো ওয়াই, কারণ হাইট তো আমাদের ডি না। এখানে পার্শিয়াল সাবমার্শনের ক্ষেত্রে আমাদের হাইট হচ্ছে ওয়াই। তাহলে আমরা যখন এটার মোমেন্ট অফ ইনার্শিয়াটা নির্ণয় করতে যাব, তখন অবশ্যই আমাদের হাইটটা যেটা থাকবে সেটা ওয়াই বসাতে হবে। তাহলে এই জন্য সূত্রটা হয়ে যাবে বি ওয়াই কিউব বাই 12, পরে এ এক্স বারের মান বসানো, বাকি সব এক্স বারের মান বসানো। তাহলে এইচপিটা আমরা কিভাবে নির্ণয় করব, এইচপিটা আসবে 2/3 অফ ওয়াই ফ্রম ফ্রি সারফেস অফ ওয়াটার। এইচপিটা আমাদের বের হয়ে আসবে 2/3 অফ ওয়াই। তার মানে আমরা যদি হচ্ছে ওয়াটার হাইট কতটুকু, মানে কোয়াড্রেন্টের বটম থেকে ওয়াটার হাইট কতটুকু, সেটাই তো আমরা মেজার করি আমাদের এক্সপেরিমেন্টের মাধ্যমে। সেই হাইটটা মেজার করলে আমাদের এই এইচপি সেন্টার অফ প্রেসার কতখানি দূরত্বে আছে সেটা হচ্ছে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এটা গেল আমাদের হচ্ছে থিওরিটিক্যাল সেন্টার অফ প্রেসার। এরপর হচ্ছে এক্সপেরিমেন্টালি আমরা এখন নির্ণয় করব। এক্সপেরিমেন্টালি সেন্টার অফ প্রেসারটা কোথায় হচ্ছে সেটা এখন আমরা মেজার করব। তাহলে প্রথমেই যেমন এক্সপেরিমেন্টের প্রথমেই বলেছিলাম যে একপাশে ওয়েটের জন্য একটা মোমেন্ট পাচ্ছে এবং তার অপোজিট সাইডে ফোর্সের জন্য একটা মোমেন্ট পাচ্ছে। আমাদের মোমেন্ট এখানে হচ্ছে কয়টা, দুইটা, একটা ওয়েটের জন্য আরেকটা হচ্ছে ফোর্সের জন্য। একটা ওয়েটের জন্য আরেকটা হচ্ছে ফোর্সের জন্য, দুইটার জন্য আমরা মোমেন্ট পাচ্ছি। তাহলে এই দুইটার জন্য মোমেন্ট কি হবে, প্রথমে ধরে নিই ফোর্সের জন্য। তাহলে ফোর্সের জন্য যদি আমরা মোমেন্ট চিন্তা করি, এবং সেই অবশ্যই এই দুইটা মোমেন্টে কাজ করছে আমাদের পিভট পয়েন্ট সাপেক্ষে, কারণ আমাদের এই পিভট পয়েন্টটাই হচ্ছে সেন্টার পয়েন্ট। তাহলে এই যে এখানে একটা ফোর্স কাজ করছে, সেই ফোর্সের জন্য মোমেন্ট অ্যাবাউট দ্য পিভট পয়েন্ট, এই পয়েন্ট সাপেক্ষে এই ফোর্স কি পরিমাণ মোমেন্ট দিচ্ছে, এবং এই ওয়েটের জন্য পিভট পয়েন্ট যদি চিন্তা করি, এই ওয়েটের জন্য কি পরিমাণ মোমেন্ট পাচ্ছি, এই দুইটা মোমেন্ট আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে চিন্তা করি ফোর্সের জন্য। ফোর্সের জন্য যদি মুভমেন্টটা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি লাগবে, ফোর্সের মান ইনটু ডিসটেন্স, ফোর্সের মান ইনটু ডিসটেন্স দরকার। তাহলে এই যে হাফ ডব্লিউ বি ওয়াই স্কোয়ার, এই অংশটুকু হচ্ছে ফোর্সের মান বা এফ, এফও লিখে দিতে পারো সরাসরি। ফোর্সের মান হচ্ছে আমাদের এফ, এবং এর সাথে কি দরকার হচ্ছে আমাদের, ডিসটেন্স টুকু। ফোর্সের সাথে আমাদের দরকার হচ্ছে ডিসটেন্স। তাহলে ফোর্সের মান আমরা পেলাম এফ। তাহলে এই এফ থেকে, এফ যে পয়েন্টে কাজ করছে সেই পয়েন্ট থেকে পিভট পয়েন্ট পর্যন্ত দূরত্বটুকু আমরা নিব। দেখো দূরত্ব হচ্ছে এ প্লাস বি মাইনাস ওয়াই প্লাস এইচপি প্রাইম, এ প্লাস ডি মাইনাস ওয়াই প্লাস এইচপি প্রাইম। এই দূরত্বটা কিভাবে হচ্ছে সেটা একটু খেয়াল করো। এই হচ্ছে আমাদের ফোর্স, এই হচ্ছে আমাদের ফোর্স।
আমাদের ফোর্স কাজ করছে সেন্টার অফ গ্র্যাভিটির কিছুটা নিচে, যে কোনো পয়েন্টে। সেন্টার অফ গ্র্যাভিটি যদি আমরা চিন্তা করে নেই, সেন্টার অফ গ্র্যাভিটির কিছুটা নিচে আমাদের এই ফোর্স কাজ করছে। তাহলে আমরা যদি এই যে পিভট পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে পিভট পয়েন্ট, এই পিভট পয়েন্ট সাপেক্ষে মোমেন্ট নির্ণয় করতে চাই, ফোর্স ইনটু ডিস্টেন্স, তাহলে এই এফ যে কাজ করছে এই পয়েন্টে, পিভট পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্বটুকু আমাদের মেজার করতে হবে। এই দূরত্বটুকু আমাদের দরকার হবে মোমেন্ট বের করার জন্য। তাহলে আমাদের দূরত্বটা কি ছিল? এ প্লাস ডি মাইনাস ওয়াই প্লাস এইচপি প্রাইম। তাহলে এ প্লাস ডি চিন্তা করো প্রথমে, এ প্লাস ডি যদি হয় তাহলে আমরা কি পাচ্ছি? এই ডিস্টেন্সটুকু। তার মানে পিভট পয়েন্ট থেকে একদম কোয়াড্রেন্টের বটম পর্যন্ত দূরত্বটুকু পাচ্ছি এ প্লাস ডি। তারপর ছিল মাইনাস ওয়াই, এ প্লাস ডি মাইনাস ওয়াই। তাহলে এ প্লাস ডি মাইনাস ওয়াই যদি করো তাহলে তখন আমরা কি পাচ্ছি? এই দূরত্বটুকু পাচ্ছি, যেটা পার্পল কালার দিয়ে দেখানো হলো। তাহলে যদি এ প্লাস ডি মাইনাস ওয়াই করি, আমরা চলে আসতেছি কোথায়? ওয়াটার লেভেল পর্যন্ত দূরত্বটুকুতে চলে আসছি। এ প্লাস ডি মাইনাস ওয়াই যখন করব, তখন আমাদের এই পিভট পয়েন্ট থেকে আমরা ওয়াটার লেভেল পর্যন্ত দূরত্বটুকুতে আসলাম। এ প্লাস ডি মাইনাস ওয়াই, তার মানে পিভট পয়েন্ট থেকে ওয়াটার লেভেল পর্যন্ত দূরত্বতে আসছি। এখন এই ওয়াটার লেভেল থেকে বাকি এই অংশটুকু যদি আমরা যোগ করি, তাহলেই তো হচ্ছে ফোর্স ইন্টু ফোর্সের মান ইন্টু এই ডিস্টেন্সটুকু, তাহলেই তো আমরা মোমেন্ট পেয়ে যাব। এখন এই যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছ, মিডলটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি এবং তারপরে পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ প্রেসার। তার মানে টোটাল ফোর্সটা এই পয়েন্ট দিয়ে কাজ করছে এবং এর দূরত্বটুকু কি? লিকুইড সারফেস থেকে এইচপি প্রাইম হচ্ছে তার দূরত্ব। তাহলে আমরা এই অংশটুকুর সাথে, যেটা এখানে বেগুনি কালার দিয়ে দেখানো হলো, এই অংশটুকুর সাথে যদি এই ব্ল্যাক এই হাইটটুকু যোগ করে দিই, তাহলেই তো হচ্ছে আমাদের পিভট পয়েন্ট থেকে এই ফোর্স যেখানে কাজ করছে সেই পয়েন্টটুকু পর্যন্ত দূরত্ব আমরা পেয়ে যাচ্ছি। তার মানে ফোর্স ইনটু ডিস্টেন্স হয়ে যাচ্ছে আমাদের ফোর্সের জন্য মোমেন্ট অ্যাবাউট দ্য পিভট পয়েন্ট। এই পয়েন্ট সাপেক্ষে ফোর্স ইনটু ডিস্টেন্স, তার মানে আমরা মোমেন্ট পেয়ে যাচ্ছি। তাহলে এই যে অংশটুকু ছিল, এটা কিভাবে আসলো? এ প্লাস ডি মাইনাস ওয়াই। তাহলে এ প্লাস ডি মাইনাস ওয়াই আমরা পেলাম এই অংশটুকু। এর সাথে আমি যদি এইচপি প্রাইম যোগ করে দিই, তাহলেই তো টোটাল এই দূরত্বটুকু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এ প্লাস ডি মাইনাস ওয়াই প্লাস এইচপি প্রাইম ইন্টু এফ। তার মানে এই এফ এর জন্য এই পয়েন্ট সাপেক্ষে আমরা মোমেন্ট পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের ফোর্সের জন্য মোমেন্ট হয়ে গেল। এরপরে কি লাগবে আমাদের? এই যে এখানে আমরা ওয়েট প্রোভাইড করছি বিভিন্ন মাসের, 20 গ্রাম 10 গ্রাম যতই দেই না কেন, এই ওয়েটের জন্য মোমেন্ট কিভাবে পাবো? এর মান। এখন এর মানটাকে আমরা কনভার্ট করতেছি মাস ইনটু এল, দূরত্বটুকু। তার মানে হচ্ছে এম এর সাথে আমরা এক্সেলারেশন গ্র্যাভিটি গুণ করে দিলাম, ওয়েটে কনভার্ট করলাম, ইনটু হচ্ছে এল, এই যে মাস ইনটু ডি, এই পয়েন্ট থেকে পিভট পয়েন্ট পর্যন্ত দূরত্বটুকু কি? এল। তাহলে এই ওয়েটের মান ইনটু এল, তার মানে হচ্ছে মান ইনটু দূরত্ব করলে আমরা এই ওয়েটের জন্য এখানে কি পরিমাণ মোমেন্ট তৈরি হচ্ছে সে মোমেন্ট পেয়ে যাচ্ছি। তাহলে দুইটা মোমেন্ট পেলাম, একটা ফোর্সের জন্য আর একটা হচ্ছে ওয়েটের জন্য। এই দুইটা মোমেন্ট অবশ্যই কি? ইকুইলিব্রিয়াম। অবশ্যই ইকুইলিব্রিয়াম হতে হবে, কারণ একে ইকুইলিব্রিয়াম অবস্থায় আনার জন্যই আমরা নির্দিষ্ট হাইট পর্যন্ত ওয়াটারটাকে ঢেলে ইকুইলিব্রিয়াম অবস্থায় নিয়ে আসছি। তাহলে এই দুইটা অবশ্যই ইকুয়াল হবে। দুইটা মোমেন্ট ইকুয়াল, সেই দুইটা মোমেন্টকে ইকুয়াল করে দিলে ইকুয়েশনটা ইন্টারচেঞ্জ করলে এইচপি প্রাইম। তার মানে এইচপি প্রাইম হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি মেজার্ড সেন্টার অফ গ্র্যাভিটি। আগেরটা ছিল হচ্ছে থিওরিটিক্যালি কিভাবে সেন্টার অফ প্রেসার হলো, এবং পরের এইচপি প্রাইমটা হচ্ছে আমাদের মেজার্ড সেন্টার অফ প্রেসার। এই অংশটুকু পর্যন্ত গেল হচ্ছে পার্শিয়ালি সাবমার্শনের ক্ষেত্রে, পার্শিয়ালি সাবমার্জড অবস্থায়। তাহলে পার্শিয়ালি সাবমার্জড এর পরে এখন দেখো কমপ্লিট ইমার্শন। কমপ্লিট ইমার্শন তখনই হবে যখন ওয়াই ইজ গ্রেটার দেন ডি হবে, কারণ ডি থেকে যখনই হচ্ছে ওয়াটারটা বেশি হবে তখনই হচ্ছে আমাদের ওই কোয়াড্রেন্টের রেক্টেঙ্গুলার ফেসটা সম্পূর্ণ সাবমার্জড অবস্থায় থাকবে এবং কমপ্লিট ইমার্শন হবে। তাহলে এই অবস্থায় এক্স বার কিভাবে বের করব?
আগেরটা তো ছিল ওয়াই ডিভাইডেড বাই 2 সরাসরি করে দিলাম, কিন্তু এইখানে এক্স বারের মান হবে ওয়াই মাইনাস ডি বাই 2। কেন ওয়াই মাইনাস ডি বাই 2? খেয়াল করো, ধরে নিচ্ছি কমপ্লিট সাবমার্শনের অবস্থা, ওয়াটার লেভেলটা দেখা যাচ্ছে এখানে, ফিগার ওয়াটার লেভেল, এখানে হচ্ছে আমাদের ওয়াটার লেভেল। আর এক্স বার আমাদের মানে কি? এক্স বার মানে হচ্ছে লিকুইড সারফেস থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত দূরত্ব। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়? ডি বাই 2 তে। বটম থেকে চিন্তা করো বা এখান থেকে চিন্তা করো, ডি বাই 2। এই যে ডি অংশটুকু আছে, সেই ডি এর ডি বাই 2 তে এই মিডল পয়েন্টে হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এক্স বার বের করতে হলে আমাদের কি লাগবে? লিকুইড সারফেস থেকে বটম পর্যন্ত দূরত্ব হচ্ছে ওয়াই। তাহলে শুধু যদি আমরা ওয়াই বাই 2 করে দিই, তাহলে তো এরকম মাঝখানে কোনো একটা পয়েন্টে চলে আসবে, সেটা তো আমার সেন্টার অফ গ্র্যাভিটি মিন করবে না, বোঝাবে না। তাহলে ওয়াই মাইনাস ডি বাই 2 যখন করব, ওয়াই মাইনাস ডি বাই 2, তার মানে তখন আমি এই পয়েন্টে চলে আসছি, যেটা সেন্টার অফ গ্র্যাভিটিটাকে ইন্ডিকেট করে। তাহলে এই পয়েন্টে চলে আসা মানেই হচ্ছে ওয়াই মাইনাস ডি বাই 2 করা। তাহলে এক্স বার কমপ্লিট ইমার্শনের ক্ষেত্রে হবে ওয়াই মাইনাস ডি বাই 2। আর বাকি এরিয়া এখানে কি হবে? কারণ এই যে রেক্টেঙ্গুলার ফেসটা আছে, সেটা তো পুরোপুরি সাবমার্জড অবস্থায় আছে। তাহলে এই ক্ষেত্রে এরিয়া আমরা লিখবো বিডি। এই ক্ষেত্রে আমাদের এরিয়া চলে আসবে বি ইন্টু ডি। তাহলে এরিয়া বি ইন্টু ডি হবে, শুধু এক্স বারের মানটা চেঞ্জ হচ্ছে। এবং কেন চেঞ্জ হচ্ছে সেটা তোমাদেরকে বলা হলো। এক্স বারের মান, এর মান বসালে আমরা টোটাল ফোর্স পেয়ে যাব, এবং থিওরিটিক্যাল এইচপি ঠিক আগের মতোই, আইজি এক্স বার প্লাস এক্স বার মানগুলো বসালে এইচপিটা বের হয়ে যাবে। এবং ফাইনালি হচ্ছে প্র্যাকটিক্যালি এইচপি প্রাইম বের করার জন্য ঠিক সেম, এখানে ঠিক সেম আগের মতো, এই জন্য এটা বুঝাই দিব না, ঠিক সেম আগের ওয়েতে এ প্লাস বি মাইনাস ওয়াই করা, তার মানে হচ্ছে ওয়াটার লেভেল পর্যন্ত আসা, সেটার সাথে এইচপি প্রাইম সেন্টার অফ প্রেসারের ওই দূরত্বটুকু যোগ করে দেওয়া মানেই হচ্ছে আমাদের ওই পিভট পয়েন্ট থেকে যেখানে প্রেসারটা কাজ করছে টোটাল ওই হাইটটুকু চলে আসা। তাহলে ঠিক সেম আগের মতো এখানে মোমেন্ট পে করা হবে, এবং ওয়েটের জন্য মোমেন্ট, দুইটা মোমেন্টকে ইকুয়াল করে দিলেই চলে আসবে এইচপি প্রাইম। এরপর লাস্ট হচ্ছে ফাইনালি এরকম দুইটা টেবিল তৈরি করতে হবে তোমাদের, পার্শিয়াল ইমার্শনের জন্য একটা এবং কমপ্লিট ইমার্শনের জন্য একটা। তাহলে দুইটা টেবিল তৈরি করে আলাদা করে দেখো, এখানে জাস্ট দুইটা মান কালেক্ট করলেই হবে, নির্দিষ্ট পরিমাণ ওয়েট এবং সেই ওয়েটের জন্য ওয়াটার হাইট কতটুকু, বটম থেকে ওয়াটার হাইট কতটুকু, সেই দুইটা মান যখন আমরা কালেক্ট করব, বাকিটা টোটাল ফোর্স সূত্র আছে, ইউজ করে নিবা, থিওরিটিক্যাল ওয়াইপি এবং মেজার্ড ওয়াইপি প্রাইম, আমাদের ওই সূত্রগুলো ইউজ করলেই বাকি এই তিনটা মান ক্যালকুলেট করতে হবে। ডাটা কালেক্ট করবে এম এবং ওয়াই, এই দুটোর জন্য ডাটা কালেক্ট করতে হবে। বাকি এই যে লাস্টের তিনটা কলাম, সেই তিনটা কলাম হচ্ছে এই দুইটার হেল্প নিয়ে জাস্ট ক্যালকুলেশন করা। ক্যালকুলেশন করার পরে তোমরা রেজাল্ট এবং ডিসকাশন লিখবা। এটাই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট। বিশাল এক্সপেরিমেন্ট, কাছে দেখে করলে অনেক সুবিধা হতো। তো এখন হচ্ছে তোমরা বলতে পারো কোনো জায়গায় যদি না বুঝে থাকলে হচ্ছে প্রশ্ন করতে পারো। সবাই কি বুঝতে পারছো নাকি হচ্ছে? আচ্ছা, পার্টিসিপেন্ট কজন আজকে? 96। আজকে পার্টিসিপেন্ট খুব কম মনে হচ্ছে। ম্যাডাম হ্যাঁ, ম্যাডাম পানি ঢালার পর যে ম্যাডাম কোয়াড্রেন্টটা উপরে উঠলো ম্যাডাম, এটা কি বুয়ান্সির কারণে? মানে এটার সাথে কি বুয়ান্সির রিলেশন আছে কিনা? না, এটার সাথে বুয়েন্সির কোনো রিলেটেড নাই। এটা তো হচ্ছে মোমেন্টের জন্য উপরে উঠলো, কারণ যখন হচ্ছে পানি তুমি এখানে ঢালবা, আচ্ছা এটা হচ্ছে এই পয়েন্টটাতে ছিল, এই পয়েন্টটাতে ছিল, যখন হচ্ছে আমরা কিছু নির্দিষ্ট পরিমাণ ওয়েট দিব, ব্যালেন্স সাউন্ডটা তো নিচে নামবে। কারণ নিচে কেন নামলো? যখনই কিছু পরিমাণ ওয়েট পাচ্ছে, একটা ফোর্স তৈরি হওয়া মানেই হচ্ছে সেখানে একটা মোমেন্ট তৈরি হওয়া। তুমি যখন হচ্ছে এখানে নির্দিষ্ট পরিমাণ ওয়েট দিলা, তার মানে কি এইদিকে একটা মোমেন্ট তৈরি হলো,
এবং এই মোমেন্টটা ইকুইলিব্রিয়াম অবস্থায় আসতেছে যখন আমরা ওয়াটার দিলাম। লিকুইড যখন হচ্ছে এখানে আসলো, এই যে আমাদের ফেজটা যেটা ছিল সেই ফেজে মানে কোনো একটা যে কোনো অবজেক্টই যখন পানিতে নিমজ্জিত অবস্থায় থাকবে তখন তো তার চারপাশে হচ্ছে কি আসবে, ফোর্স আসবে। সেটা যে ওই যে চ্যাপ্টার প্রথমে পড়ে আসছো প্যাসকেলের ল অনুযায়ী, যে কোনো অবজেক্টিভ হচ্ছে থাকুক না কেন সেই অবজেক্টে লম্বভাবে হচ্ছে অবশ্যই ফোর্স পাবে। তাহলে এখন হচ্ছে পানিতে যদি কোনো একটা অবজেক্ট ইমার্সড অবস্থায় থাকে তাহলে তার চারপাশেই তো ফোর্স কাজ করতেছে। আমি যখন হচ্ছে ধরো এই কোয়াড্রেন্টটা যখন পানিতে নিমজ্জিত অবস্থায় আছে, তাহলে কিন্তু এই যে এই পাশ যদি চিন্তা করো, দুই পাশ রেক্টেঙ্গুলার ফেসটা ছাড়া দুই পাশেই যদি চিন্তা করো ওইখানেও কিন্তু ফোর্স পাচ্ছে। তারপরে এই যে নিচে যে কার্ভ অংশটুকু, এই কার্ভ অংশ কিন্তু পারপেন্ডিকুলার ওয়েতে ফোর্স দিচ্ছে, অবশ্যই দিচ্ছে, সবখানে ফোর্স দিচ্ছে। কিন্তু এই যে আমরা ওয়েট প্রোভাইড করলাম সেই ওয়েটটাকে ইকুইলিব্রিয়াম অবস্থায় আনার জন্য দায়ী হচ্ছে শুধু এই ভার্টিক্যাল ফোর্সটা, মানে এই যে রেক্টেঙ্গুলার ফেসে যে ফোর্সটা কাজ করছে সেটা। এটার সাথে বুয়েন্সির সম্পর্ক নেই, বুয়েন্সি তো পুরো আলাদা। বুয়েন্সি হচ্ছে তোমার কোন একটা অবজেক্টকে নিমজ্জিত করলা, সেটা ওয়েট কি পরিমাণ ওয়েট হচ্ছে প্রোভাইড সরাচ্ছে, কি পরিমাণ ওয়াটারকে বা লিকুইডকে হচ্ছে সরাচ্ছে সেটা তার ওয়েটের সমান। ওইখানে হচ্ছে আর্কিমিডিসের প্রিন্সিপাল অ্যাপ্লাই হবে, এখানে বুয়েন্সির সাথে কোনো সম্পর্ক নাই। এখানে হচ্ছে কোনো একটা অবজেক্ট যখন আমরা পানিতে ইমার্সড করব, নিমজ্জিত অবস্থায় থাকবে, তাহলে হচ্ছে ওইখানে অবশ্যই ফোর্স পাবে, এখানে ফোর্স আসতেছে। তাহলে ওই ওয়েটের জন্য যেটা হচ্ছে নিচে নামলো, ফোর্সের জন্য তার বিপরীত দিকে মোমেন্ট তৈরি হচ্ছে। মানে তুমি যদি হচ্ছে নর্মাল জিনিসকে ঘোরানোর চেষ্টা করো, তাহলে তুমি হচ্ছে ধরো তোমার সামনে একটা বই চিন্তা করো, তুমি তোমার ডান হাত দিয়ে বইটাকে হচ্ছে একটু ঘোরানোর চেষ্টা করলে একটা ফোর্স দিয়ে, আবার বাম হাত দিয়ে সেটাকে হচ্ছে একটা দিকে দিলা, তাহলে কি দুইটা অবস্থায় এই দিকে ডান হাত দিয়ে তুমি যতটুকু ঘোরানোর চেষ্টা করলা, তুমি বাম হাত দিয়ে তার বিপরীত দিকে একটু ঘোরাও, বইটাকে আবার হচ্ছে মিডল যেভাবে ছিল সেই অবস্থায় নিয়ে আসো। তার মানে কি তুমি ডান হাত দিয়ে একটা ফোর্স দিলা, সেটার জন্য একটা মোমেন্ট তৈরি হলো, ধরো বইটা ডান দিকে ঘুরতে চেষ্টা করলো। আবার বাম হাত দিয়ে যখন তুমি সেটার উল্টা দিকে আরেকটা ফোর্স দিলা, তাহলে তার বিপরীত দিকে আরেকটা মোমেন্ট তৈরি হলো। এই দুইটা মোমেন্ট একটা আরেকটাকে ব্যালেন্স করে, একটা আরেকটাকে হচ্ছে মিটিগেট করে আবার বইটাকে মিডল অবস্থায় নিয়ে আসতো। বুঝতে পারছো? মানে জাস্ট একটার দিকে যে দিকে ব্যালেন্স তৈরি হচ্ছে, তার কাউন্টার দিকে আরেকটা আরেকটা মোমেন্ট তৈরি হচ্ছে। ওই দুইটা মোমেন্ট একটা আরেকটাকে হচ্ছে ব্যালেন্স করে দিচ্ছে। আচ্ছা ম্যাম, এখানে নিচ থেকে যে ফোর্সটা কাজ করতেছে এটাকে কোন ফোর্স ব্যালেন্স করতেছে? এটা হচ্ছে ওই যে সেন্টার পয়েন্টটা হচ্ছে ব্যালেন্স করতেছে, পিভট পয়েন্টটা না, তুমি যেখানে চিন্তা করো না কেন এটা কিন্তু আলটিমেটলি যে পিভট পয়েন্ট এই সেন্টার পয়েন্ট পর্যন্তই মিল হবে। এই জন্য ওই সেন্টার পয়েন্টটা এখানে ব্যালেন্স করতেছে। এই এই ফোর্সটা আমাদের আর কনসিডারেশন আসার দরকার নেই, একটা আরেকটার মাধ্যমে ব্যালেন্স হচ্ছে। বুঝতে পারছো? এই যে পিভট পয়েন্টটা, এই পিভট পয়েন্টটা যখন আমরা সেট করলাম, এই পিভট পয়েন্ট তুমি যদি হচ্ছে ড্র করো তাহলে কিন্তু আলটিমেটলি হচ্ছে ওই নর্মালি তো যাবে, এই কার্ভ সারফেসের তো নর্মাল ওয়েতে ফোর্স গুলা কাজ করবে। ওই নর্মাল ফোর্স হচ্ছে এই যে সেন্টার পয়েন্টে যে মিলবে, এই সেন্টার পয়েন্টে মিলবে। এই জন্য হচ্ছে এটার এইটার আর হচ্ছে কাউন্টার ওয়েটের দরকার নেই, এই সেন্টার পয়েন্টটাতেই হচ্ছে মিলে যাচ্ছে দেখেই এই সেন্টারটাই হচ্ছে এটাকে ব্যালেন্স করতেছে। এই জন্য এটা আর আমাদের আলাদা করে হচ্ছে কনসিডার করতে হবে না। বুঝতে পারছো? এলটা কত দূরত্ব ওইটা একবার দেন। এলটা কোথা থেকে কোথা এলটা পর্যন্ত? ফিগারে আছে এলটা। এলটা হচ্ছে তোমার দেয়া আছে। আমি বলছিলাম যে ম্যাডাম ওটা কি স্কেল দিয়ে মাপা লাগবে নাকি এটা দেয়া থাকবে, এটার মান হচ্ছে স্কেল দিয়ে মাপতে হবে না, মানে মানটা ফিক্সড। ইনস্ট্রুমেন্টে তো আমরা ওয়েটটা বিভিন্ন জায়গায় দিতে পারি না, ওই যে ওই রং এর সাহায্যে, তো আমরা কি তাহলে এলটা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে না? না না, বিভিন্ন জায়গায় আমরা দিতে পারি না। আমরা যখন ইনস্ট্রুমেন্টটা হচ্ছে বানানো হলো, ইনস্ট্রুমেন্টটা বানানোর পরেই হচ্ছে দেখো এটার একটা ফিক্সড পয়েন্ট আছে, এই যে এখানে তুমি যে পেনটা লাগাবা বুঝতে তুমি পারছি পেনটা ম্যাডাম, এখানে বুঝতে লাগাইতে পারছি, হবে, এটা ছাড়া অন্য জায়গায় লাগাতে পারবে না। মানে বুঝতে তুমি পারছি। হচ্ছে যখন এই আবার একটা স্প্লিট হবে এটার জন্য কোথায় হচ্ছে পেনটা বসাবো এটা ফিক্সড, এই জন্য এলটা ফিক্সড। এক্সপেরিমেন্ট হচ্ছে অনেক কঠিন লাগলো, এক্সপেরিমেন্ট কিন্তু সব ওয়েট দিবা, ওয়ার মান নিবা, শুধু এখানে হচ্ছে থিওরিতে যে আলোচনা দেখা গেল হচ্ছে খুব জটিল তা বলবো না, তোমরা নিজেরা আবার যদি হচ্ছে পড়ে নাও তাহলে দেখবা যে কারো কোনো প্রশ্ন নাই এক্সপেরিমেন্ট রিলেটেড, যে এইখানটাতে হচ্ছে কারো যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে বলো।
তাহলে কি আমি ধরে নিব যে হচ্ছে সবাই বুঝতে পারছো? হয় ধরে নিতে হবে সবাই বুঝছো, না হলে ধরে নিতে হবে যে কেউই বুঝছো না, এই 2-3 জন ছাড়া। কারো কোনো তাহলে হচ্ছে ক্লাস শেষ করে দিব, কারো যদি কোনো প্রশ্ন না থাকে। প্রথমে বলছি, হ্যাঁ বলো। ম্যাম আমরা হচ্ছে গত ক্লাসে যে প্রবলেমের পিডিএফটা ওইটা পাইনি। আচ্ছা, ওটা আমারই ভুল হয়েছে, আমি আসলে ওই সপ্তাহটাতে অনেক ব্যস্ত ছিলাম, আমার মাথায় ছিল না ওটা। আচ্ছা আমি পাঠিয়ে দিব, সমস্যা নেই। আর যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, তাহলে হচ্ছে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। আর এই ম্যাম লাস্ট সেমিস্টারে মানে কিছু ম্যাথে প্রবলেম ছিল ওইটাতে, ওই আগের লেকচারটাতে। আচ্ছা, কোন কোন জায়গাটাতে প্রবলেম? ওইটা তাহলে হচ্ছে 1 মিনিট ওয়েট করো, আমি হচ্ছে ওই স্লাইডটাই হচ্ছে অন করি। কার্ভ সারফেসের জন্য যেটা ছিল সেটা কি? অবশ্য হচ্ছে 11টা বেজে গেছে। তোমাদের নেক্সট ক্লাস কখন? ম্যাম আমাদের ক্লাস নাই নেক্সট। আচ্ছা, নেক্সট ক্লাস নাই। আছে কিনা? হ্যাঁ, ফুডের তো ক্লাস থাকার কথা, তোমাদের হচ্ছে তোমার ম্যামের তো ক্লাস নেওয়ার কথা। 12টায়। হ্যাঁ আচ্ছা, 12টা, তাহলে হচ্ছে সমস্যা নাই। কিন্তু হচ্ছে ওই স্লাইডটা, আচ্ছা ম্যাথে হচ্ছে যেটাতে সমস্যা আছে, তোমরা কি হচ্ছে নিজের আলোচনা করছো? মানে নিজেরা হচ্ছে এক কাজ করো, ম্যাথ হচ্ছে আমি গত ক্লাসে যেটা দিয়েছিলাম সেটা তো হচ্ছে পিডিএফ ফাইল আজকে আমি পাঠিয়ে দিচ্ছি, সেটা পাঠিয়ে দিব। আর তোমরা হচ্ছে H.W. কিং এর বই থেকে, তারপর হচ্ছে খুরমির বই থেকে, আর বানসালের বই থেকে, এই বইগুলো থেকে রিলেটেড মানে টপিক যেগুলো যেগুলো হচ্ছে কাভার করা হয়েছে, সেই টপিক রিলেটেড হচ্ছে ম্যাথ গুলো করো। নিজেরা হচ্ছে করো, সবাইকেই বলতেছি নিজেরা করো। যদি না বুঝো তাহলে হচ্ছে ফ্রেন্ডের সাথে আলোচনা করো। ক্লাসের হচ্ছে একজনে যে পারবে না তা না, এরকম দেখা গেল যে হচ্ছে অনেক বের হয়ে আসবে, অনেকেই হচ্ছে নিজে নিজে পড়ে ফেলতেছে, মানে তাদের সাথে হচ্ছে তোমরা কন্টাক্ট করো, তাদের সাথে আলোচনা করে হচ্ছে ম্যাথ গুলোকে হচ্ছে সলভ করার চেষ্টা করো। যদি এরকম হয় যে ক্লাসে কেউই পারতেছো না, তখন হচ্ছে তোমরা ওই প্রবলেম গুলাকে হচ্ছে আইডেন্টিফাই করে যে এই জায়গাটাতে প্রবলেম, জাস্ট ছবি তোলো, ছবি তুলে হচ্ছে ফাইমকে দিয়ে দাও, ফাইম হচ্ছে পরে আমাকে হচ্ছে মেল করে পাঠিয়ে দিবে না। তখন হচ্ছে ওই প্রবলেম গুলাকে নিয়ে আমি হচ্ছে আরেকটা ক্লাস নিব। মানে যদি হচ্ছে তোমরা প্রবলেম ফেস করো সেটা হচ্ছে আমাকে জানায়। আর তার আগের কথা হচ্ছে যে হচ্ছে পড়তে থাকো, কারণ তোমাদের যখনই খোলা হবে সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাবে, তখনই হচ্ছে পরীক্ষা শুরু হয়ে যাবে। ক্লাস নেয়ারও কিন্তু আর সুযোগ নাই, নিজে নিজেই পড়তে হবে। পড়ে হচ্ছে প্রবলেম গুলো আইডেন্টিফাই করে আমাকে হচ্ছে নক করো, তাহলে তখন হচ্ছে আমি ফাইনালি যেই যেই জায়গায় প্রবলেম, জাস্ট তোমাদের প্রবলেম গুলো নিয়ে হচ্ছে আরেকটা ক্লাস নিয়ে নিব। ঠিক আছে? আগে হচ্ছে ফ্রেন্ডরা আলোচনা করো, ফ্রেন্ডরা আলোচনা করলে কিন্তু হচ্ছে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। এটাই হচ্ছে আমার মেন কথা। এবং পড়তে থাকো, কিছু হচ্ছে রেখে দিও না, কারণ যদি জমায় রাখো যে হচ্ছে পরীক্ষা নাই, পরীক্ষা অনেক দেরিতে, পরীক্ষার আগে পড়বো, এখন জিনিসগুলো বুঝে রাখো, মুখস্থ করতে হবে না। জিনিসগুলো যদি বুঝে রাখো তাহলে পরীক্ষার আগে যে 2-3 দিন বন্ধ পাও, ওই বন্ধের মধ্যে পড়লে কিন্তু হয়ে যায়। মানে ভার্সিটিতে হচ্ছে রেজাল্ট ভালো করা আহামরি কোনো কিছু না, কিন্তু তোমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে যে হচ্ছে মানে একদমই তোমরা পড়াশোনার সাথেই থাকতে চাও না। তো তখন পরীক্ষার আগে, বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ারিং এর এই সাবজেক্ট গুলোর কথা যদি চিন্তা করি, অনেক ম্যাথমেটিক্যাল টার্ম আছে, বুঝতে হয়, না বুঝতে তো মুখস্থ করতে পারবে না। তাহলে ওই বুঝতে বুঝতেই তখন পরীক্ষার আগে সময় কাভার হয়ে যায়, আর হচ্ছে তখন ভালো করতে পারো না। এই জন্য এখন তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, পড়ো, পড়ে বুঝো, না বুঝতে পারলে ফ্রেন্ডরা আলোচনা করো। ফ্রেন্ডরা আলোচনা করলে কিন্তু আমি যতটা বুঝাইছি, কোন একটা ফ্রেন্ড যদি তোমাকে বুঝায় দেয় তার থেকে অনেক বেশি ভালো বুঝতে পারবা তোমরা। মানে সেটা করো, ওই জিনিসটা করে সব সাবজেক্টের জন্যই পড়াগুলো হচ্ছে শেষ করে রাখো, কারণ খোলার পরপরই হচ্ছে পরীক্ষা হবে। এরপর দেখা যাবে আবার নেক্সট সেকেন্ড সেমিস্টার যখন কাজ শুরু হয়ে যাবে, এটার সাথে ওইটা হচ্ছে গোলায় ফেলবা তখন। এই জন্য হচ্ছে পড়ো। আর প্রবলেম সেটা তো বলাই থাকলো, যদি হচ্ছে সলভ করতে না পারো, সেই প্রবলেম গুলাকে আইডেন্টিফাই করে আমাকে নক করো, আমি হচ্ছে সেটা তাহলে জানাই দিব।
ঠিক আছে, তাহলে হচ্ছে এখানেই হচ্ছে ফর্মালি ক্লাস শেষ, মানে আমার সাথে এই সেমিস্টারের ক্লাস তোমাদের শেষ। পরে নেক্সট সেমিস্টারে যেদিন থেকে ক্লাস শুরু হবে, নেক্সট সেমিস্টারে হচ্ছে আমার সাবজেক্ট আছে, তো আবার হচ্ছে নেক্সট সেমিস্টারে দেখা হবে। তোমরা ভালো থাকো আর হচ্ছে লিভ নিতে পারো।